আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল সিরিজে দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করব। এই হোম ট্যাবের অধীনে যতগুলো রিবন আছে সবগুলো রিবন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আর দ্বিতীয় ক্লাসে আমি এই 10টা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারও আসে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চলুন আজকে শুরু করি মূল ক্লাস। প্রথমে আমরা নতুন একটা ফাইল নেব। এর জন্য আমরা ফাইলে যাব, নিউতে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি কিছু ইনফরমেশন ইনপুট দিয়ে নিচ্ছি। যেমন মাই নেম ইজ সাহেব, ডট ইন্টার দিয়ে আমি নিচের লাইনে যাচ্ছি। আই এম এ গ্রাফিক ডিজাইনার। এবং আই লিভ ইন ঢাকা। প্রথমে আমরা এই ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করতে গেলে ক্লিপবোর্ডে কয়েকটি ফাংশন আছে, যেমন পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। তো এই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমে আমাদের এই টেক্সটগুলো সিলেকশন করতে হবে। সিলেকশন আমরা কয়েকভাবে করতে পারি। যেমন মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করলেও সিলেকশন হয়ে যাবে। এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলেও সিলেকশন হয়ে যাবে। এবং আপনি কন্ট্রোল চেপে এভাবে ড্র্যাগ করলে এগুলো আলাদা আলাদা সিলেকশন করতে পারবেন। কন্ট্রোল চেপে এভাবে আলাদা আলাদা সিলেকশন করা যায়। এছাড়াও আপনি যদি কন্ট্রোল চেপে শিফট চাপেন, এছাড়াও আপনি যদি শিফট চেপে কিবোর্ডের কার্সার কিগুলো এভাবে রাইট কি চাপেন, তাহলে আস্তে আস্তে আপনাদের একটু একটু করে ওয়ার্ড সিলেকশন হতে থাকবে। এভাবে সম্পূর্ণ লাইনটা আপনি সিলেকশন করে নিতে পারেন। এরপরে আপনি যদি কিবোর্ড থেকে ডাউন বাটনটা প্রেস করেন, তাহলে এভাবে নিচে সবগুলো সিলেকশন হবে। তারপর রাইট এভাবে সিলেকশন করবেন এবং আবার যদি আপনি ডাউন বাটনটা প্রেস করেন, তাহলে নিচের লাইনটাও সিলেকশন হয়ে যাবে। এইভাবে সিলেকশনের আশা করি সিলেকশন 2-3 ভাবে করা যায়, আপনারা এটা বুঝতে পেরেছেন। প্রথমে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করা যায়। দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল চেপে প্রয়োজন অনুযায়ী সিলেকশন করা যায়। এবং তৃতীয় হচ্ছে কন্ট্রোল প্লাস এ যদি চাপেন, আপনি সমস্ত ডকুমেন্টগুলো ইনফরমেশনগুলো সিলেকশন করতে পারবেন। তো আমরা বেশি সিলেকশন করব না, আমরা প্রথম লাইনটা সিলেকশন করব। প্রথম লাইনটা সিলেকশন করছি। এখন আমরা এই প্রথম লাইনটাকে যদি কপি করি তাহলে আমরা কি করব, এই যে ক্লিপবোর্ডে যাব, ক্লিপবোর্ডে গিয়ে আমরা এই যে কপিতে সিলেকশন করব। তাহলে এই প্রথম লাইনটা কপি হয়ে যাবে। এরপর আমরা যেখানে এই লাইনটা যেখানে আমরা নিতে চাই, যেমন আমরা এখানে লাইনটা পেস্ট করব, এর জন্য আমরা কি করব, এখানে আমরা কপি করব। এই জন্য আমরা এই যেখানে গিয়ে পেস্ট বাটনে প্রেস করব। তাহলে আমাদের কি হবে, এই লাইনটা কপি হয়ে যাবে। আবার আমরা যদি এই লাইনটা সিলেকশন করি, আগে সিলেকশন করে যদি এই লাইনটা আমরা এখান থেকে কাট করতে চাই, এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিতে চাই, তাহলে আমরা কি করব, এই ক্লিপবোর্ডে গিয়ে কাট প্রেস করব। তারপরে আমরা ওই লাইনটা এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে যদি আমরা এখানে আবার ওই পেস্ট করি, তাহলে আমাদের এখান থেকে এই লাইনটা এখান থেকে এসে এখানে পেস্ট হয়ে যাবে।
আবার আমরা যদি এই লেখাগুলোকে একটু বড় করতে চাই, এই লেখাগুলোকে একটু যদি বড় করতে চাই, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পেস্ট, কপি এবং কাট এই জিনিসটা কি। ইতিমধ্যে আপনারা এই তিনটি বিষয় শিখে ফেলেছেন। আমি এই তিনটা জিনিসের শর্টকাট বলে দিচ্ছি। কপির শর্টকাট হচ্ছে Ctrl+C, কাটের শর্টকাট হচ্ছে Ctrl+X এবং পেস্টের শর্টকাট হচ্ছে Ctrl+V। আশা করি আপনারা শর্টকাটগুলো মনে রাখবেন। এখন আমি এই লাইনটার যে লেটারগুলো আছে আমি একটু বড় করতে চাই। হ্যাঁ, আমি কিভাবে বড় করব? বড় দুইভাবে করা যায়। যেমন আপনি যে এখানে প্রেস করলে এটা হচ্ছে ফন্ট সাইজ। হ্যাঁ, এই 12তে দিলে একটু বড় হবে, তারপর যদি আপনি 14তে দেন আর একটু বড় হবে, এইভাবে যদি আপনি 20-এ দেন আর একটু বড় হবে। আশা করি বুঝাইতে পেরেছি। আর এই লেখাগুলোকে আরেকভাবে বড় করা যায়, সেটা হচ্ছে আপনি যদি সিলেকশন করার পর এই যে এটাতে চাপেন, আপার অ্যারোতে চাপেন, তাহলে এটা লেটারগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। আবার যদি আপনি এই ডাউন অ্যারোতে ক্লিক করেন, ডিক্রিজ ফন্ট সাইজ, তাহলে আস্তে আস্তে ফন্টগুলো ছোট হতে থাকবে। এখন এই ফন্টগুলোকে আমরা একটু বোল্ড করব, একটু মোটা করব। তাহলে আমরা এই যে এটাকে সিলেকশন করলাম, এটাকে সিলেকশন করে এখন আমরা এই যে বোল্ডে চলে আসলাম, একটু মোটা হয়ে গেল। আবার আমরা একটু ইতালিক করব, একটু বাঁকা করব লেটারগুলো, এই যে একটু বাঁকা হয়ে গেল। আবার এটার নিচে আমরা একটা আন্ডারলাইন দেবো, তাহলে আমরা এটাতে ক্লিক করব। আন্ডারলাইন আবার বিভিন্ন রকমের আছে। এই যে আন্ডারলাইনের এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে নানা রকমের আন্ডারলাইন আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে একটু মোটা আন্ডারলাইন, তারপর হচ্ছে এখানে হচ্ছে ডবল আন্ডারলাইন। এভাবে আপনারা সিলেকশন করে করে এই যে এটা একটু বাঁকানো বক্ররেখার মতো আন্ডারলাইন। হ্যাঁ, এছাড়াও মোর আন্ডারলাইন, এখানে আরও অনেক ধরনের আন্ডারলাইন আপনারা পাবেন। আর এই আন্ডারলাইনের কালারটা কীরকম হবে, আপনারা যদি এখানে সিলেকশন করেন তাহলে এখানে বিভিন্ন রকম কালার আসবে। যেমন আমি এখানে লাল কালারের আন্ডারলাইন দিতে চাচ্ছি, তাহলে এখানে লাল কালারের আন্ডারলাইন চলে আসলো। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন কালার। এরপরে যদি আমরা এটাকে আবার কালো করতে চাই, তাহলে আমরা কালো করে দেব, আন্ডারলাইনটি কালো হয়ে যাচ্ছে। এরপরে আসেন, এরপরে হচ্ছে স্ট্রাইক থ্রো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে লেখার মাঝখানে একবারে কাটা, তো এটা করার জন্য আমরা কি করব? আন্ডারলাইনে উঠিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমরা এই যে স্ট্রাইক থ্রো এখানে ক্লিক করব, সিলেকশন অবস্থায় স্ট্রাইক থ্রো দিলে মাঝখান দিয়ে কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এই লেখাগুলোর ডিজাইন চেঞ্জ করতে চাই, যেমন এটা ক্যালিবারি ফন্টে আছে, আমরা এই ফন্ট যদি চেঞ্জ করতে চাই, অন্যরকম একটা ফন্ট দিতে চাই, তাহলে কি করব? এই লাইনটিকে আমরা প্রথমে সিলেকশন করে নেব, তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন, যেটা সিলেকশন করবেন আপনারা ভিউ দেখতে পারবেন যে আপনার লেখাটা ঠিক ওই রকমই হয়ে যাবে। এরিয়াল ব্ল্যাক, লেখাগুলো কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে। তারপরে এরিয়াল ন্যারো, লেখাগুলো কিন্তু অনেক চিকন হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপরে নানা রকমের ফন্ট আছে এখানে, আপনাদের সুবিধা মতো যেটা ভালো লাগে, আপনাদের যেটা স্ট্যান্ডার্ড মনে হয় সেটা আপনারা ব্যবহার করবেন। যেমন এটা আমি সিলেকশন করলাম, এরকম হয়ে গেল। আবার এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এরকম করব, এরকম হয়ে গেল। প্রথম শর্ত হচ্ছে আপনি যেখানে চেঞ্জ করতে চান সেই লাইনটাকে আপনাকে সিলেকশনে রাখতে হবে। সিলেকশন না রাখলে আপনার কোনো পরিবর্তন হবে না। যেমন এটা এরকম করতে চান, আপনার এটা পছন্দ, আপনি এভাবে ফন্ট ডিজাইন দেখতে চান, এভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। যেমন আপনি এটা নিতে চান, এভাবে আপনি ফন্ট স্টাইলগুলো পরিবর্তন করে নিতে হবে। আমি পুনরায় আবার ক্যালিবারিতে যাচ্ছি। আশা করি আপনারা এই ফাংশনগুলো বুঝতে পেরেছেন। এটা সিলেকশন করা অবস্থায় যদি এখন আমরা বোল্ডে ক্লিক করি, তাহলে লেখাগুলো মোটা হয়ে যাবে। আবার আমরা এটা কিভাবে উঠাই দেবো, চিকন করব, আবার আমরা সিলেকশন অবস্থায় বোল্ডে ক্লিক করব, দেখবেন লেখাগুলো চিকন হয়ে যাবে। আবার ইতালিক আমরা কিভাবে ঠিক করব? এই সিলেকশন অবস্থায় আবার আইতে ক্লিক করব। আন্ডারলাইন যদি থাকে, আন্ডারলাইন আমরা কিভাবে উঠিয়ে দেবো? আবার আমরা সিলেকশন অবস্থায় আবার তখন এই আন্ডারলাইনটা এখানে হাইলাইট হয়ে থাকবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। এখন আসা যাক এই লেখাগুলো সেন্টেন্সগুলো সবগুলো কেমন হবে। যেমন আপনি যদি এখানকার সবগুলো অক্ষরকে ছোট হাতের করতে চান,
তাহলে আপনি লোয়ার কেসে যাবেন, সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আবার আপনি এই লেখাগুলোকে যদি সবগুলো আপার কেসে করতে চান তাহলে সবগুলোই বড় হাতের হয়ে যাবে। আবার এই লেখাগুলোকে যদি ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করতে চান, মানে প্রথম শব্দটা ক্যাপিটালাইজ করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। আবার আপনি যদি প্রতি শব্দের প্রথম লেটারটাকে স্মলেস্ট করতে চান তাহলে প্রত্যেকটা অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন স্মল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এই লেখাগুলোকে আমরা টেক্সট ইফেক্ট দেব, টাইপোগ্রাফি ইফেক্ট দেব। অনেক সময় দেখা যায় নানা রকমের ডিজাইনের ডকুমেন্টের মধ্যে নানা রকমের ডিজাইনের লেটার দেখতে পান। তো সেগুলো কীভাবে করে সেগুলো আমি এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যেমন এই যে এটা একটা ডিজাইন, তা এখানে নানা রকম ডিজাইন সিলেকশন অবস্থায় আপনারা কি করবেন, এই ডিজাইনগুলো দেবেন, যেমন এই কালার হয়ে যাবে, এই ডিজাইন হয়ে যাবে। আশা করি আপনারা এই টাইপোগ্রাফি এবং স্টাইলগুলো বুঝতে পারছেন। যেমন এটা এরকম হয়ে যাবে। এছাড়াও এখানে আউটলাইন কালারগুলো কেমন হবে, যেমন শ্যাডো কালার কেমন হবে, আবার রিফ্লেকশনটা কেমন হবে, গ্লো কেমন হবে, নাম্বার স্টাইলটা কেমন হবে, লিগাচার স্টাইলটা কেমন হবে, তারপরে স্টাইলিক সেটসটা কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন। যেমন এই লেখার মধ্যে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আউটলাইন আর একটা হচ্ছে ফিল। হ্যাঁ, একটা হচ্ছে আউটলাইন, একটা হচ্ছে ফিল। এই যে এটা হচ্ছে ফিল আর এই যে এটা হচ্ছে আউটলাইন। আবার এই লেখার মধ্যে কিন্তু আপনারা অনেক সময় শ্যাডো পাবেন। এই যে শ্যাডো আছে, আপনারা শ্যাডো পাবেন। শ্যাডো কীরকম হবে দেখেন, লেখার শ্যাডোটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এটা কিভাবে আমরা আগের মতো করব, তো আমরা প্রথমে এখানে যাব, এখানে গিয়ে এখানে এটা আমরা এই যে ফরম্যাটটা ক্লিয়ার ফরম্যাটিং করে দেবো। হ্যাঁ, আমরা এই যে এটা সিলেকশন অবস্থায় এখানে ক্লিয়ার ফরম্যাটিং করলে আবার আগের মতো হয়ে যাবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এরপরে আমরা কি করব, প্রথমে এই ফন্টগুলো আর একটু বড় করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বড় করে নিলাম। বড় করে নেওয়ার জন্য আমরা এই ফন্ট ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করলাম। আপনারা কিন্তু এখানেও ক্লিক করে নিজে টাইপ করেও কিন্তু আপনারা এই ফন্ট সাইজগুলো বড় করতে পারেন। যেমন আমি এখানে 25 টাইপ করছি, এবার ইন্টার চাপলাম, ফন্টগুলো আরও বড় হয়ে গেল। এখন এটার নাম হচ্ছে হাইলাইট। হ্যাঁ, এই লাইনটাকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এখানে যে কালারটা সিলেকশন আছে শুধু এখানে ক্লিক করলে ওই কালারটা চলে আসবে। আপনারা বুঝতে পারছেন। আপনি যদি ভিন্ন কালার করতে চান তাহলে কি করবেন, এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে নানা রকমের কালার আছে। হ্যাঁ, এই যে যেমন নীল কালার, সবুজ কালার দিয়ে দিলাম আমরা। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এটা সিলেকশন উঠে গেছে। এখন যদি আমরা এখানে সিলেকশন করি, এটা নীল কালারের হাইলাইট হয়ে যাবে। এখন আপনি যদি এখানে হাইলাইট না রাখতে চান, সুন্দর করে এখানে নো কালারে ক্লিক করবেন। নো কালার ক্লিক করলেই এটা নো কালার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এটা হচ্ছে টেক্সট ফিল। হ্যাঁ, ফন্ট কালার। আপনি যে এখানে কালো লিখেছেন, এটাকে আপনি চাইলে অন্যরকম কালারও দিতে পারেন। তো তার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এই লেখাগুলো লাল হয়ে যাবে। লাল হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। আপনি যদি ভিন্ন কালার দিতে চান, যেমন এখানে সবুজ কালার দিতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করলেন, সবুজ হয়ে গেল। এভাবে আপনি চাইলে মিশ্র কালারও দিতে পারেন, যেমন গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার নানা রকমের কালার আছে। এখানে মোর গ্রেডিয়েন্ট পাবেন আপনি। হ্যাঁ, এখানে মোর গ্রেডিয়েন্টে আপনি গ্রেডিয়েন্ট ফিল যদি দেন নানা রকমের কালার সিলেকশন করতে পারবেন। যেমন আমরা গ্রেডিয়েন্ট, এই রিসেট গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে এটা। এখানে আপনি যদি এটা দেন এই কালারটা সিলেকশন হয়ে যাবে। এখানে 3 ধরনের কালার আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটু গ্রে আছে, তারপরে এটা একটু হালকা। আপনি চাইলে এখানে ক্লিক করলে এটা সিলেকশন করে এই যে এখানে কালার সিলেকশন করেও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি নীল কালার দিবেন। দেখেন এই মাঝখানে কিন্তু নীল কালার হয়ে গেছে অলরেডি।
তারপরে আপনি এই কালারটা চেঞ্জ করতে চান, আপনি এটা সিলেকশন করবেন, তারপর এই কালারে যাবেন, ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, তারপর আপনি চাইলে এখানে লাল কালার সিলেকশন করতে পারেন। লাল কালার অলরেডি লাল হয়ে গিয়েছে। এভাবে আপনারা গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন। আমি কালার ফরম্যাট, কালার ফিল নিয়ে এটা বিস্তারিত ভিডিও আপনাদের শেয়ার করব। আপাতত বেসিক লেভেলে আমরা এটুকু জানলেই হবে। এরপরে আমরা এগুলো সবগুলোকে উঠিয়ে দিতে চাই, তাহলে কি করব, আমরা যেখানে আবার যাব ক্লিয়ার ফরম্যাট। হ্যাঁ, ক্লিয়ার ফরম্যাটে আমরা ক্লিক করব, সব আগের মতো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা নানা রকমের দেখতে পারি যে নানা রকমের লেখা দেখতে পারি, যেমন পানির সংকেত H2O, এটা আমরা কিভাবে পানির সংকেত বানাবো। যেমন এইচ এর পরে 2 কিন্তু নিচে আসে। হ্যাঁ, তো নিচে আনার জন্য আমরা কি করব, আমরা 2 থেকে সিলেকশন করব। 2 থেকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, সাবস্ক্রিপ্টে দিলে 2টা কিন্তু নিচে নেমে আসবে। এখন কিন্তু পানির একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু পানির একটা সংকেত, সম্পূর্ণ একটা সংকেত হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ভুল নাই। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে এ স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে কিছু অঙ্কের সূত্র আছে, সেগুলো মানুষ এখানে ইনপুট দেয়। সেটা কিভাবে দেয় সেটা আমি দেখাচ্ছি। যেমন B2, হ্যাঁ, এখানে কিন্তু A2 আর B2 হয়ে গেছে। এখন এগুলো আপনি কিভাবে স্কোয়ার এবং বি স্কোয়ার বানাবেন, তাহলে আমরা প্রথমে যে এটাকে সিলেকশন করে নিচ্ছি, 2টাকে সিলেকশন করে নিচ্ছি, তারপরে কি করব, সাবস্ক্রিপ্ট তো করেছি, এবার সুপার স্ক্রিপ্ট করব, মানে পাওয়ারটা উপরে উঠিয়ে দেবো। এই পাওয়ারটা এখন কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তারপর আমরা আবার 2টাকে সিলেকশন করব, করে আবার এখানে এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা গাণিতিক সূত্রগুলো এখানে লিখতে পারি। গাণিতিক সূত্রগুলো আমরা এভাবে লিখতে পারি। আশা করি এই ফন্টের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে বোঝানো হয়েছে বলে আমি মনে করি। এখন আমরা কি করব, এই প্যারাগ্রাফে আসবো। এখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। তার আগে আমরা কিন্তু ফরম্যাট পেইন্টারটা ভালো করে শিখি নাই, ফরম্যাট পেইন্টার নিয়ে কোনো আলোচনা করি নাই। তো এই যে আমরা যে এখানে অনেকগুলো ফরম্যাট করলাম, যেমন বোল্ড করলাম, হ্যাঁ, তারপর বড় করলাম, ফন্ট সাইজ বড় করলাম, তারপরে আন্ডারলাইন করলাম, তারপরে আমরা কি করলাম, এই যে টেক্সট ইফেক্ট দিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি এই লাইনটা তো ঠিক এরকমই করবেন, তাহলে এগুলো কিন্তু আপনার অনেক ঝামেলা হবে, একটা করে করতে অনেক ঝামেলা হবে। তখন আপনি কি করবেন, আপনি এক ক্লিকই করতে চান। হ্যাঁ, তখন আপনি এভাবে সম্পূর্ণটাকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পরে এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। এখন ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে আপনার এখানে যা যা আছে সবগুলোই কপি হয়ে গিয়েছে। এখন আপনি এই ইফেক্টটা যেখানে দিতে চান, আস্তে করে কি করবেন, এইভাবে সিলেকশন করে শুধু ছেড়ে দিবেন, দেখবেন যে ঠিক ওইটার মতো ওখানকে যা যা ইফেক্ট আছে, স্টাইল আছে, সবগুলো এটার উপর কপি হয়ে যাবে। আমি এটা আবার আপনাকে দেখাচ্ছি। যেমন এটা আমরা এটা আবার আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা আমরা এই স্টাইলটা এই লাইনের উপর আমরা পেস্ট করব। তাহলে কি করব, এই যে ফরম্যাট পেইন্টারে যাব, হ্যাঁ, এটা সিলেকশন করে ফরম্যাট পেইন্টারে যাব, তারপর যেখানে করতে চাই সেটার উপরে আমরা ধরে এইভাবে সিলেকশন করে দেব, সাথে সাথে এই লেখাগুলো ঠিক ওগুলোর মতোই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ফরম্যাট পেইন্টারের কাজ আশা করি বুঝতে পেরেছেন। আর এই সমস্ত ফরম্যাট যদি আমি একবারে আগের মতো করে দিতে চাই, সবগুলো সিলেকশন করব, অথবা কন্ট্রোল এ চেপে নেব, সবগুলো সিলেকশন হয়ে যাবে, অথবা শিফট চেপে সিলেকশন করব, শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করলেই সবগুলো সিলেকশন হয়ে যাবে। এরপরে আমরা ক্লিয়ার ফরম্যাট, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে সব লেখা ঠিক আগের মতো হয়ে যাবে। আশা করি ক্লিপবোর্ড এবং ফরম্যাট আপনাদের আর কোনো কিছু অস্পষ্ট নেই, আপনারা বুঝতে পেরেছেন আমি মনে করে নিচ্ছি। এখন আমরা প্যারাগ্রাফে চলে যাব। প্যারাগ্রাফে আনার জন্য আপনারা দেখবেন অনেক সময় এই যে লেখার সামনে অনেক সময় কি থাকে, 1 2 3 থাকে, স্টার থাকে, টিক মার্ক থাকে, হ্যাঁ, এরকম নানা রকমের ডিজাইন থাকে, যেমন গোল বৃত্ত থাকে, তারপর একটু
হেভি টাইপের ডট থাকে, এই যে এটা এরকম থাকে। তো এগুলো কিভাবে করবেন, এখানে আমাদের যত কাজ করবেন, যে লাইনের উপর কাজ করবেন, যে ডকুমেন্টের উপর কাজ করবেন, প্রথম শর্ত হচ্ছে সিলেকশন করে নিতে হবে। যেমন আমরা এই সবগুলো লাইনকে সিলেকশন করে নিলাম, সবগুলো লাইনকে সিলেকশন করে প্রত্যেকটার সামনে আমরা কি করব, ডিজাইন দেবো। হ্যাঁ, বুলেট পয়েন্ট দেবো, এটাকে বুলেট পয়েন্ট বলে। হ্যাঁ, বুলেট পয়েন্ট নানা রকমের হয়, এই যে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই বুলেট পয়েন্ট। তো আমরা কি করব, এই সবগুলো লাইনের উপরে আমরা কি টিক মার্ক দেবো। হ্যাঁ, আমি দিয়ে দিলাম, সবগুলো লাইনের উপর টিক মার্ক হয়ে গেছে, আমি যেগুলো সিলেকশন করেছিলাম। এরপর যদি আপনি মনে করেন যে না আমি টিক মার্ক দেবো না, টিক মার্ক আমার ভালো লাগছে না, তো আপনি এই যে এটা দিতে চান, এখানে সিলেকশন করে এখানে ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো এই বুলেট এই রকমের বুলেট মার্ক হয়ে যাবে। এরপরে আপনি এই বুলেট মার্ক উঠাই দিতে চাচ্ছেন, সবগুলো আবার সিলেকশন করবেন। হ্যাঁ, সিলেকশন করে আপনি কি করবেন, এই যে নন লেখাতে ক্লিক করবেন, সব বুলেট মার্ক চলে যাবে। এখন অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা লাইনে একটা সিরিয়াল নাম্বার থাকে। হ্যাঁ, তো সেটা কীভাবে করবেন, প্রথম শর্ত কিন্তু ওই সিলেকশন করে নিতে হবে। আমি এখানে একটা ব্যাক স্পেস দিয়ে লাইনগুলো চাপিয়ে নিচ্ছি, একটু বড়ও করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তারপরে কি করব, নাম্বারিং সিস্টেম। হ্যাঁ, এটাকে নাম্বারিং সিস্টেম বলে। এখানে নানা রকমের নাম্বারিং আছে, যেমন 1 2 3 ডট, আবার 1 2 3 1 2 3 আবার ক্লোজিং ব্র্যাকেট আছে, ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট আছে, যেমন রোমান সংখ্যায় আছে, এবিসি বড় হাতের আছে, এবিসি ছোট হাতের আছে, এবিসি ডট দিয়ে আছে, আর রোমান সংখ্যা ডট দিয়ে আছে। আপনারা এগুলো যে কোনো একটা সিলেকশন করতে পারেন। যেমন আমি রোমান সংখ্যাই দেবো, রোমান সংখ্যায় এই লাইনগুলো নাম্বারিং করব। এখানে ক্লিক করলাম, এই যে 1 2 3 রোমান সংখ্যায় লাইনগুলো নাম্বারিং হয়ে গিয়েছে। এখন আপনার মনে হচ্ছে যে না আমার এটা ভালো লাগছে না, এটা একটু মডিফাই করব, তখন কি করবেন, এই সিলেকশন অবস্থায় আপনি আবার এখানে যেটা ভালো লাগে সেটাতে সিলেকশন করে ক্লিক করবেন, তখন আবার সেটা সেরকম হয়ে যাবে। যে চেঞ্জ হয়ে রোমান সংখ্যা চেঞ্জ হয়ে ছোটো হাত স্মল এবিসিডিতে স্মল লেটার আছে, স্মল লেটার হয়ে যাচ্ছে, ইংলিশে স্মল লেটার হয়ে যাচ্ছে। এরপর এই কারেন্ট লিস্ট। হ্যাঁ, এখানে আরও নানা রকমের লিস্ট আছে, যেমন এই লাইনগুলোর অধীনে আরও সাব লাইন থাকে। হ্যাঁ, সেগুলো কীভাবে করবেন, সেগুলো করার জন্য মাল্টি লেভেল লিস্ট। হ্যাঁ, মাল্টি লেভেল লিস্ট এটা করার জন্য ওই যে আপনি এখানে নানা রকমের ফরম্যাট দেখতে পারবেন, আপনি এগুলো সিলেকশন করলেই মাল্টি লেভেলের লিস্ট হয়ে যাবে। যেমন এই প্রথম লাইন আপনি যদি এখানে যদি আবার ইন্টার দেন, হ্যাঁ, তাহলে আরেকটা লাইন তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন আশা করি। এইভাবে মাল্টি লেভেলের লাইন, অনেক সময় দেখা যায় যে এক নাম্বারের নিচে আরও অনেকগুলো নাম্বারওয়ালা লাইন থাকে, সেগুলো এইভাবে ফরম্যাটিং করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে নন করে দেব, সিলেকশন করে, আমাদের নাম্বারিং লাগবে না, তা আমরা এখানে সিলেকশন করে নন করে দিচ্ছি, নাম্বারিং উঠে যাচ্ছে। এখন আমরা লেখা বিভিন্ন সময় যেমন মাঝখানে থাকে, এক সাইডে থাকে। হ্যাঁ, এটা কিভাবে করে, তো প্রথম শর্ত যেমন সিলেকশন করে নিয়েছি আমি লেখাগুলো। এখানে আমরা দেখছি অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু লেফট সাইডে অ্যালাইনমেন্ট আছে, মানে এই যে বাম পাশে এই পেজটা আছে, এই ওয়ার্কশিটের বাম পাশে এটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে। এখন যদি আপনি চান এই লেখাগুলোকে এই পেজের মাঝখানে আনবেন কীভাবে, এখানে আনবেন কীভাবে, তখন আপনি যে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করবেন, এখানে ক্লিক করলে লেখাগুলো মাঝখানে চলে আসবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি লেখাগুলোকে এই সাইডে প্লেস করব, তো সেটা কিভাবে করবেন, তো এই সিলেকশন অবস্থায় আপনি এখানে ক্লিক করবেন, রাইট অ্যালাইনমেন্ট দেবেন, এখানে ক্লিক করবেন, লেখাগুলো কিন্তু এই ডান পাশে অ্যালাইনমেন্ট হবে। আবার যদি আপনি মনে করেন যে না আমি এটা জাস্টিফাই করব, হ্যাঁ, একবারে মাঝামাঝি পর্যায়ে সবগুলো লেখা থাকবে, তখন আপনি এখানে ক্লিক করলে সবগুলো লেখা মাঝামাঝি পর্যায়ে চলে আসবে, জাস্টিফাই একবারে সে তার নির্ধারিত জায়গায় চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক গ্যাপ আছে, তো এই গ্যাপটা কিভাবে দূর করবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আপনি এখান থেকে এই যে লাইনের মধ্যে গ্যাপ বাড়িয়েও দিতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন গ্যাপ কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এবং সর্বনিম্ন হচ্ছে 1। হ্যাঁ, এই যে 1 দিলে সবচেয়ে কম গ্যাপ থাকবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি এই লাইনগুলোর মধ্যে কোনো গ্যাপই রাখবো না, তাহলে আপনি এই যে এখানে রিমুভ স্পেস দেবেন। রিমুভ স্পেস দিলে দেখুন লেখাগুলো কিন্তু অনেকটা চেপে গিয়েছে, এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু অনেকটা কমে গিয়েছে, মাঝখানে যে লাইন স্পেসটা অনেকটা কমে গিয়েছে। এরপর
আপনি যদি বলেন যে না আপনি আবার আগের মতো করবেন, তাহলে সিলেকশন করে আবার লাইন স্পেসিংয়ে যাবেন, অ্যাড লাইন স্পেসিং, তাহলে আবার লাইন স্পেস আগের মতোই হয়ে যাবে। এভাবে আপনি কাস্টম করেও লাইন স্পেসিং অপশন আছে, এটা অ্যাডভান্স ভিডিও আমি আপনাদেরকে পরে শেয়ার করব। এখানে নানা রকমের ফাংশন আসবে, যেহেতু বিগিনার লেভেলের ভিডিওটা হচ্ছে এখানে সাধারণভাবে নতুনদের জন্য কিছু বিষয়, সহজ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই যে এভাবে লাইন স্পেসিং কমানো এবং বাড়ানো যায়। এখন এই লেখাগুলোকে আপনি চান স্টাম্পিং করবেন, এই পুরো লাইন জুড়ে আপনার একটা শ্যাডো চলে আসবে। সেটা কিভাবে করবেন? সাপোজ আপনি এই লাইনটাতে করতে চাচ্ছেন এই কাজটা, তো এটা করার জন্য এই যে এখানে লেখা আছে, আপনারা দেখছেন শেডিং করতেছেন, হ্যাঁ শেডিং। তো এখানে ক্লিক করলে একটা শ্যাডো আসবে, যে আমার মনে হয় এখানে সাদা কালার সিলেকশন করা আছে। আমরা সাদা কালার দিলে বুঝতে পারবো না, তো আমরা নতুন একটা কালার সিলেকশন করে নিচ্ছি, যেমন আমরা এই কালারটা সিলেকশন করে নিলাম। হ্যাঁ, এখন যদি আমরা নিচের লাইনটাও এইভাবে করতে চাই, সিলেকশন করে নেব, এখানে ক্লিক করলেই এই শেডিংটা চলে আসবে। আপনারা বুঝতে পারছেন শেডিং কি জিনিস। এখন যদি আমরা এখানে আবার সিলেকশন করি, এই লাইনের শেডিংটা চলে যাবে, নো কালার, শেডিংটা চলে গেল। আশা করি শেডিং কি জিনিস এটা আপনারা বুঝতে পেরেছেন। শেডিং আপনারা বিভিন্ন রকমের কালার দিতে পারেন, হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার আছে, কাস্টম করেও নিতে পারেন, বিভিন্নভাবে দিতে পারেন। যেমন এই কালারটা আমি সিলেকশন করলাম, এখন এই কালারটা শেডিং হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ডিজাইনটাকে ফরম্যাটিং ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার জন্য এই যে ক্লিয়ার ফরম্যাট, এখানে আমরা ক্লিক করব, আবার আগের মতো হয়ে যাবে। সিলেকশন অবস্থায় আছে যেহেতু একটু টেক্সটগুলো বড় করে নিচ্ছি। এরপরে আপনি চাইলে এই লেখাগুলোতে বর্ডার দিতে পারেন। বর্ডার কিভাবে দিবেন? যেমন এখানে বটম বর্ডার আছে, হ্যাঁ যেমন এই লেখাটা আপনি বর্ডার দিবেন, এটাকে কি বটম বর্ডার দিবেন, বটম বর্ডার হয়ে গেল। যদি আপনি মনে করেন যে রাইট বর্ডার দিবেন, রাইট বর্ডার হয়ে গেল। এই যে আপনি যদি মনে করেন যে এটাকে লেফট বর্ডার দিবেন, লেফট বর্ডার হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। আপনি যদি মনে করেন যে না সবগুলো বর্ডারে দিবেন, তাহলে এটা কিন্তু একটা টেবিল হয়ে গেল। এখন যদি মনে করেন যে না আমার কোনো বর্ডার লাগবে না, তখন আপনি নো বর্ডার দিবেন। ওকে, আশা করি এই বর্ডারটা কি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমি মাউসটা ধরছি, এখানে লেখা হবে বর্ডার্স। বর্ডার কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আপনি চান এই লাইনটা কি করি, এই লাইনটা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, তো তার জন্য কি করবেন, এইটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নিয়ে এই যে দেখুন ডিক্রেস ইন আইডেন্ট, হ্যাঁ তো আপনি যদি এটাতে চাপ দেন, তাহলে লেখাটা এই ডানের দিকে সরে যাবে। সরি, এই যে আপনি যদি এটাতে চাপ দেন, তাহলে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো যেদিকে লেখাটা ওইদিকে সরে যাবে। বুঝতে পারছেন বিষয়টা। আবার আপনি যদি মনে করেন যে না এই লেখাটাকে আপনি এই বাম পাশে নিয়ে আসবেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আমার মনে হয় এখানে প্যারাগ্রাফ নিয়ে আর কোনো কিছু বলার নেই। এখন আমরা কোথায় চলে যাব? এখন আমরা এই যে স্টাইলে চলে আসব। আমরা এখানে সবগুলো ফরম্যাটিং ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার ফরম্যাট দিয়ে নিচ্ছি। ক্লিয়ার ফরম্যাট দেওয়ার পরে একটু সিলেকশন করে আমি লেখাগুলো একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন এটা কিন্তু আমাদের যে স্টাইল সিলেকশন আছে, এই লেখাগুলো নর্মাল স্টাইল আছে, আশা করি বুঝতে পেরেছেন। নর্মাল স্টাইল, এই যে দেখুন এটা কিন্তু সিলেকশন আছে নর্মাল স্টাইল। এখন এই স্টাইলটাকে আমি আরেকটা স্টাইল দিতে পারি, এখানে হচ্ছে নো স্পেসিং। হ্যাঁ, আমি যদি এটা সিলেকশন দিই, নো স্পেসিং হয়ে যাবে, লেখাগুলো অত্যন্ত চাপাচাপি হয়ে যাবে। আবার এই প্যারাগ্রাফটা যদি আমি হিডিং 1 দিই, তাহলে একটু বড় হবে। যদি হিডিং 2 দেই, তার থেকে একটু ছোট হবে। যদি হিডিং 3 দেই, তার থেকে একটু ছোট হবে। যদি হিডিং 4 দেই, তার থেকে একটু ছোট হবে। এরপরে এই লেখাগুলোকে আমি একটা টাইটেলে দিতে পারি, যেমন টাইটেল দিলে অনেকটাই বড় হয়ে যাবে, সাবটাইটেল দিলে তার থেকে একটু ছোট হবে। এইভাবে নানা রকমের আপনারা এগুলো সিলেকশন করে দেখে নেবেন কোনটা কেমন হয়। এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আরও নানা রকমের স্টাইল আপনারা পাবেন। তারপরে আপনারা এখানে নিজেরাও নতুন স্টাইল ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আবার সবগুলো এখান থেকে আপনি ক্লিয়ার ফরম্যাটিংও করতে পারবেন। এখন
আশা করি আমার মনে হয় যে আপনারা স্টাইলটা কি বুঝতে পেরেছেন। তো বোঝার জন্য কি হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনারা এভাবে সিলেকশন করার পরে এভাবে মাউস পয়েন্টার দিয়ে দেখে নেবেন যে কোথায় কি হয়, তাহলে আপনারা নিজেরা বিষয়টা বুঝতে পারবেন। এখন আমরা এখানে এডিটিংয়ে চলে যাব। এডিটিংয়ে কিছু কাজ আছে, সেটা হলো যেমন এডিটিংয়ের প্রথমে আছে ফাইন্ড। আপনি যদি এখানে ফাইন্ডে যান তাহলে আপনার এখানে একটা নেভিগেশন প্যান তৈরি হবে। যেমন আপনার এই লেখা এখানে আছে, আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার এই প্যারাগ্রাফের মধ্যে আছে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি AM। হ্যাঁ, AM দিলে AM কোথায় কোথায় আছে এখানে সে হাইলাইট হবে। তারপর আপনার মনে হয় যে এখানে AM হবে না, তখন আপনি কি করবেন, এই AMগুলো হাইলাইট হলে AMগুলো সবগুলোই আপনি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তার AM হবে না, তাহলে এটা কি হবে, এটা হবে AN হবে সাপোজ। তাহলে আপনি AN চেঞ্জ করে দিলেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এই হচ্ছে ফাইন্ডের কাজ। এখন ফাইন্ডে কিন্তু নানা রকমের কাজ আছে। হ্যাঁ, রেজাল্ট, এরপরে যে রিপ্লেস। হ্যাঁ, রিপ্লেস মানে কি, এখন AMটাকে যদি রিপ্লেস হচ্ছে, আমি আপনাদের বিষয়টা পুনরায় আবার বুঝিয়ে নিচ্ছি। যেমন এই AMটাকে আপনি এখান থেকে রিপ্লেস করে দিতে পারেন। যেমন এখানে কি হলো, এই ডকুমেন্টের মধ্যে আমি রিপ্লেস করব একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে AM। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই AMটাকে আমি রিপ্লেস করব। তো রিপ্লেস উইথ কোনটা হবে, AMটা রিপ্লেস হয়ে কি হবে, AN। যদি আমি এখানে AN লিখে দিই, AN লিখে দিচ্ছি, AN লিখে দিচ্ছি, দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে লেখার মধ্যে এটা কিন্তু AN হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ক্লোজ করে দিলাম, এটা কিন্তু অটোমেটিক AN হয়ে গিয়েছে। এভাবে সে রিপ্লেসের কাজটি করা হয়। যেমন ঢাকা, এখানে ঢাকা একটা লোকেশন আছে, কিন্তু আপনার মনে হলো যে এটা ঢাকা হবে না, এটা হবে কুমিল্লা বা সিলেট হবে। হ্যাঁ, তখন কি করবেন, আপনি এই ঢাকাটা সিলেকশন থাকলো, তারপরে আপনি এই যে এখানে রিপ্লেস উইথ কি করবেন, সিলেট এখানে সিলেট লিখে দিলেন, তারপরে আপনি এই যে রিপ্লেস করলেন, এই যে ইয়েস করলে এখানে কিন্তু সিলেট লেখা উঠলো। আমার মনে হয় স্পেলিংটা ভুল আছে, আমরা দেখি সিলেট অ্যাকচুয়ালি সঠিক স্পেলিংটা আসেনি। তো রিপ্লেস কিভাবে করতে হয়, আমার উদ্দেশ্য হচ্ছে রিপ্লেস কিভাবে করতে হয় সেটা বুঝানো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এটা কেটে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার মনে হয় আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর হোম ট্যাবের যত কাজ আমার মনে হয় আপনাদের আমি শিখাইতে পেরেছি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাজে আসবে। আর হ্যাঁ, যদি সামান্যটুকু কাজে এসে যায় আপনাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।